সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় উত্তপ্ত পাহাড়। উত্তপ্ত পাহাড়, পাহাড় বলতে বাংলাদেশের সব পাহাড় নয়, পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিকেট করা হচ্ছে। বিশেষ করে খাগড়াছড়িতে 144 ধারা অবরোধ এসব চলেছে। দুদিন আগে মারামারি গোলাগুলির ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, 3 জন নিহত হয়েছেন, একজন মেজর সহ 20 জন আহত হয়েছেন। এটা বাংলাদেশেরই একটা পার্বত্য অঞ্চল। এই অঞ্চলের এই অস্থিরতা বাংলাদেশের পুরো মানুষকে নাড়িয়ে দেয়। এসব বিষয়ে আলোচনা করব এর বিহাইন্ড দ্য সিন। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক, সামরিক এবং রাজনীতি বিশ্লেষক এবং চেয়ারম্যান রাওয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব উল আলম উপস্থিত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। দুজন সামরিক ব্যক্তিত্ব পেয়েছি। পার্বত্য চট্টগ্রামের কথা আসলেই সামরিক বাহিনী বা সেনাবাহিনীর কথা প্রত্যক্ষভাবে আসে। এই মুহূর্তে খাগড়াছড়ির গুইমারায় একটা টানটান উত্তেজনাকর পরিস্থিতি আছে। সেখানে 3 জন নিহত হয়েছে, তাদেরকে দাহ করা হয়েছে, 144 ধারা দেওয়া হয়েছে, অবরোধ দেওয়া হয়েছে এবং অবরোধ 3টি পার্বত্য জেলায় ছড়িয়ে পড়েছে বা দেওয়া হয়েছে। জুম ছাত্র এবং জনতার পক্ষ থেকে এই আন্দোলনটি পরিচালনা করা হয়েছে। জুম আন্দোলনের যাদের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বৈঠক করেছেন, তিনি বলেছেন যে এই নামে যাদের সাথে, যেই 6 জনের সাথে আমি কথা বলেছি সবাই ইউপিডিএফ সদস্য। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাও এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন দুর্গাপূজার শান্তি বিঘ্নিত করার জন্য এটি হয়তো করা হয়ে থাকতে পারে। আসল একজন সামরিক ব্যক্তির কাছ থেকে অবশ্যই শুনতে হবে। মাহবুব উল আলম, আপনার কাছ থেকে শুনি প্রথম। ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে চ্যানেলের দর্শক শ্রোতাকে সালাম এবং শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি শুরুতেই 23 সেপ্টেম্বর থেকে আজ অবধি খাগড়াছড়ি, গুইমারা তথা আশেপাশের স্থানে যত নিরীহ মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন, অগ্নিসন্ত্রাস কর্তৃক আক্রান্ত হয়েছেন, তাদের সবার জন্য সহানুভূতি প্রকাশ করছি, সবার জন্য দোয়া প্রার্থনা করছি যেন দ্রুত পরিস্থিতি শান্ত হয়ে যায়। শুরুতেই বলে নেই, আমি যেহেতু একজন সামরিক অফিসার অবসরপ্রাপ্ত এবং আমি একজন বাঙালি, পার্বত্য চট্টগ্রাম নিয়ে একজন বাঙালি কথা বলাটাও কিন্তু খুব ডিফিকাল্ট। স্বাভাবিকভাবে আমাদেরকে ধরে নেওয়া হয় যে আমরা একটা পক্ষ। তো সেই জন্য আমি শুরুতেই একটা জিনিস ডিসক্লেমার দিয়ে নিতে চাই যে আমরা কারো পক্ষে নয়, একটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বা জনগোষ্ঠীর পক্ষে আমরা বিপক্ষে নয়। আমরা সত্যের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা শান্তির পক্ষে, বাংলাদেশের পক্ষে অবশ্যই, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, শান্তির পক্ষে এবং সাম্যের পক্ষে। কবি নজরুলের সেই বিখ্যাত কবিতা দিয়ে শুরু করতে চান, মানুষ গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয় কিছু মহিয়ান। এখানে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা মোটেও কাঙ্ক্ষিত নয়, কিন্তু দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি এ ধরনের ঘটনা প্রায় প্রতি বছরই ঘটে থাকে। অনেক সময় ফ্রিকোয়েন্টলি হয়, ফ্রিকোয়েন্সিটা কখনো বেশি হয়, কখনো কম হয়। কিছুদিন পরপরই তারা চেষ্টা করে, সামরিক বাহিনীকেও চেষ্টা করে, ট্রাই করে, প্রোব করে দেখে যে কীভাবে এটাকে শান্তি বিনষ্ট করা যায় এবং এটাকে নিয়ে হিউজ একটা মিডিয়া ক্যাম্পেইন করা যায়। মিডিয়া ক্যাম্পেইন করে বিদেশি বিভিন্ন দাতা গোষ্ঠী, এনজিও, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ইউএন, তাদের সব দৃষ্টি আকর্ষণ করা যায় যে পাহাড়ে যারা অবাঙালি সম্প্রদায় তারা শান্তিতে নেই। সো তাদের জন্য একটা বিশেষ কিছু ব্যবস্থা দরকার। তাদের সেই যে অনেক দিন থেকে লালিত যে স্বপ্ন, তাদের সেই জুম্মোল্যান্ড বা তাদের সেই পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের থেকে বেশি কিছু, স্বায়ত্তশাসন প্লাস, যেটা তারা দীর্ঘদিন থেকে যে স্বপ্ন তারা দেখে আসছে, এটা তারা পেতে চায়। এই জন্য এই ঘটনা এরকম প্রায়ই ঘটে এবং প্রতি ক্ষেত্রেই এই ঘটনাগুলো যারা স্বার্থান্বেষী মহল তারা ঘটনাগুলো ঘটায়, কিন্তু তার ফল ভোগ করে কিন্তু সাধারণ মানুষ। আপনি দেখেছেন 3 জন সাধারণ অবাঙালি মারা গেছেন এবং অনেকগুলো গ্রাম, জনপদ, দোকানপাট ভাঙচুর হয়েছে, মানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের গৃহঘর সহায় সম্বলীন হয়ে গেছে তারা। আমি আজকে দেখছিলাম, আসার আগে কিছু ভিডিও দেখছিলাম, তারা কাঁদছে, তাদের থাকার জায়গা নেই, তাদের খাওয়া নাই, তাদের অনেকের বাচ্চারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে কোথা থেকে তার বিশ্ববিদ্যালয়ের বাচ্চার শিক্ষা পড়ার খরচ দেবে সে জানে না। অর্থাৎ অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে তারা ঢুকে গেছে। তো এটা একটা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা পার্বত্য চট্টগ্রামে এবং বাংলাদেশের রাজনীতিতে। এ থেকে আমি জানি না কবে আমাদের পরিত্রাণ পাবো, বাট আমরা আশা করি
যে পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষ তাদের সকলের শুভ বুদ্ধির উদয় হবে এবং আমরা শান্তিতে থাকতে পারবো ইন ফিউচার টুগেদার। ধন্যবাদ। সেখানে আপনি যে বাঙালি এবং পাহাড়িদের কথা বললেন, অবাঙালি বা সেটেলার এবং পাহাড়ি, এদের মধ্যে বৈষম্য বা বিরোধ এটি তো মীমাংসা করার কোনো সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। যে কোনো প্রভাবশালী তার সমাধানের সুযোগ থাকবে যদি আমরা চাই। তো সমস্যার অবশ্যই সুযোগ আছে। এজন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। বিশেষ করে স্ট্র্যাটেজিক লেভেলে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে স্ট্র্যাটেজিক পদক্ষেপ নেওয়া দরকার, ফোকাস থাকা দরকার, অ্যাটেনশন থাকা দরকার। এই যে দীর্ঘদিন থেকে এখানে অলমোস্ট একই ধরনের সমস্যা, আমি যখনই কারোর সাথে কথা বলি সবাই বলে যে স্যার আপনি তো একই কথা বললেন, সেই পুরনো কথা। আমি বললাম ঘটনাটা তো পুরাতন, জিনিসটা তো পুরাতন, হয়তো বা কিছুদিন পর পর মোড়ক পরিবর্তন হচ্ছে। সেই ব্যথা বেদনা, সেই অবিশ্বাস, সাম্প্রদায়িক যে অবিশ্বাস, বিভিন্ন এই জনগোষ্ঠীর মধ্যে যে অবিশ্বাস, অনাস্থা, ল্যাক অফ কনফিডেন্স বিল্ডিং, এটাই তো মূল সমস্যা। আজকে আমরা যদি পার্বত্য চট্টগ্রামের ইতিহাস দেখি, আপনি যে কোনো জায়গাতে আপনি দেখবেন যে কেন পার্বত্য চট্টগ্রামের ইনসার্জেন্সির উদ্ভব হয়েছে, অধিকাংশ মানুষই বলবে এটা এর জন্য আপনার কাপ্তাই হ্রদ, তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, তারা তদানীন্তন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, প্রত্যাখ্যাত হয়েছেন। আর কাপ্তাই হ্রদে জন্য তারা জমি হারিয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। এটাই কি শুধু মূল কারণ? তাহলে তো যার বাড়ি, যে রাজার রাজত্ব চলে গিয়েছিল, সেই রাজা তো দিব্যি পাকিস্তানের সাথে খুব শান্তিপূর্ণ সহাবস্থানে ছিলেন, আমাদের বর্তমান রাজা দেবাশিস রায়ের বাবা, এবং তিনি সেখানে চলে গিয়েছেন এবং সেখানে মৃত্যুবরণ করেছেন, এদেশে ফেরত আসেনি। অ্যাকচুয়ালি বিষয়টা আরও অনেক গভীরে। আমরা যদি ইতিহাসে আরও ভেতরে ঢুকি তাহলে দেখব যে সে 1666 সাল থেকে মুঘল সাম্রাজ্য থেকে, যখন মুঘল সাম্রাজ্য বা মুঘল সম্রাটরা যখন পার্বত্য চট্টগ্রামে প্রথম তাদের আধিপত্য বিস্তার শুরু করে, তখন সেখানে কিন্তু সেই পার্বত্য চট্টগ্রামের উপজাতিবাসীরা তারাই কিন্তু বাঙালিদেরকে সেখানে ডেকে নেয় ট্রেড করার জন্য, বিজনেস করার জন্য। তারপরে একটা পর্যায়ে তারা টাকা ধার দিতে শুরু করলো, তাদের কাছ থেকে টাকা পেল, তাদের তো পয়সা ছিল না, পাহাড়ি জনগণ ছিল, তারা তাদের জিনিসপত্র বিক্রি করতো, ট্রেড করতো বার্টার সিস্টেমে। এরপরে যখন ব্রিটিশরা আসলো তখন তারা প্রথমে তো কার্পাস তুলা দিয়ে তারা নিত, পরবর্তীতে যখন এটা টাকাতে রূপান্তরিত করলো তখন টাকা পাহাড়িরা পাবে কোথায়? আবার এই বাঙালিরা দাদন দেওয়া শুরু করলো, বাঙালিদের কাছ থেকে দাদন নিয়ে টাকা দিত। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা শাসন আমলে ইংরেজরা, মুঘলরা এবং পাকিস্তান পিরিয়ডে যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, এই যে কাপ্তাই হ্রদের কারণে যে ক্ষতিপূরণ, সেই প্রত্যেক ক্ষেত্রে বাঙালিরা ছিল টুলস। আমাদের বাংলাদেশের বাঙালি তারা ছিল টুলস অফ ইনফ্লুয়েন্সিং তাদের পাওয়ারটাকে এক্সারসাইজ করার টুলস ছিল বাঙালি। যার ফলে কিন্তু সে তখন থেকেই পাহাড়িরা বাঙালিদের প্রতি একটা অনাস্থা এবং তাদের বিশ্বাস করতে পারত। সেই অনাস্থাটা এখনও কন্টিনিউ করছে। আপনাকে ধন্যবাদ। এম এ হক, আপনার কাছ থেকে শুনি একটু বর্তমান প্রেক্ষিতে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে, কি করা উচিত? কারেক্ট। তার আগে আমি একটু বলে নেই, আজকে পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যাটা কোথায় জানেন? আজকে 2 জন মিলিটারি অফিসারকে ডাকছেন কেন? শুধু সেনাবাহিনী কি পার্বত্য চট্টগ্রামের মালিক? পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত করছে সেনাবাহিনী। কখনো সেনাবাহিনী এককভাবে কোনো এলাকার কোনো দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রথমত রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন, রাজনীতিবিদদের দায়িত্ব। আপনারা পুরো দেশবাসী, এই রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনীতিতে কয়জন রাজনীতিবিদ পার্বত্য চট্টগ্রামের নিয়ে কথা বলতে পারবেন? এত ঘটনা ঘটে যাচ্ছে, কোনো রাজনৈতিক দলকে এখন পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছে? দেয় নাই। তারা ক্ষমতার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত। ওই বাংলাদেশ থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বের হয়ে যাক কিংবা যাবে না, এটা তাদের গুরুত্বপূর্ণ বিষয় না। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে শুধু একটা কথা প্রথমেই বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত পুরো বাংলাদেশের সকল মেকানিজম পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ব্যতিব্যস্ত না হবে, এটা আরো খারাপের দিকে যাবে। আজকে শুধু রাজনীতিবিদদের কথাই বলবো না, বাংলাদেশ চালায় আমলা। আপনাদের টেলিভিশনের পারমিশন দিয়েছে আমলারা, তাই না? সেনাবাহিনীরা নেই। বাংলাদেশের সকল কাজে 1 টাকার কাছ থেকে 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, বিলিয়ন টাকার সমস্ত কাজ হলো আমলাদের মাধ্যমে হয়। একজন আমলা আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো কথা বলেছে?
সেইখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পরিষদ আছে। ওইটা হলো চেয়ারম্যান হলেন মেজর জেনারেল অনুপ কুমার চাকমা। উনি কি ওই যে জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে ওইখানে কি গিয়েছেন? উনি নিজে কি ওইখানে হাজির হয়েছেন? এই প্রশ্নগুলো আপনারা জানেন না। এই প্রশ্নগুলোর উত্তর জাতি জানে না। এই প্রশ্নগুলোর উত্তর প্রশাসন দিতে পারবে না, রাজনীতিবিদরা দিতে পারবে না। সেইখানেই বড় সমস্যা। আজকে যদি একজন মিলিটারি অফিসার রাখতেন, একজন রাজনীতিবিদ রাখতেন, একজন আমলাদেরকে রাখতেন, তাহলে অনুষ্ঠানটা হতো। পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের সাথে থাকবে কি থাকবে না, আমরা ভবিষ্যতে সেই চেষ্টা করব। এখন এটা আপনাদের দোষ নয়, এমনকি স্যার উপজাতি সদস্য থাকা উচিত ছিল। আমাদের আমি সেই প্রসঙ্গে আসছি। দেখেন, এই সমস্যাটা হঠাৎ করে গর্জে উঠে নাই। নারীর দর্শন তো পৃথিবীর সব জায়গায় হয়, এমন কোনো জায়গা হয় না। এটা একটা বেসিক ক্রাইম পৃথিবীর সব দেশে, সেই জন্য ব্যবচা বিচার হবে। এখন আপনি পুরো সাজানোভাবে একটা মেয়েকে দর্শন করা হয়েছে, ঘৃণিত অপরাধ পৃথিবীতে, যে জন্য ইসলামে পাথর ছুঁড়ে মারারও অধিকার আছে, বিচার আছে। সেটা হবে বিচারিক প্রক্রিয়ায়। একজন ধরাও পড়েছে, ধরা পড়লো একজন হিন্দু, এর আগে একজন বুদ্ধিজীবী বিবৃতি দিয়ে দিলেন ওই যে কোন সাংবাদিক একজন মুসলমানরা নাকি তাকে দর্শন করেছে। আরে ভাই, এই সমস্যাটা তো ঢাকা ইউনিভার্সিটি থেকে বামপন্থীরা উস্কিয়ে দিচ্ছে। বামপন্থী রাজনীতিবিদরা, আহসানুল্লাহ কিনু, রাশেদ খান মেনন, যত বামপন্থী আছে জেলে এখন। জি, আরে ভাই, তাদের প্রেতাত্মারা আছে না, তারা কে কানে? আমি বলছি তাদের দলের সবাই, মানিবন্ধু নারায়ণ রাজমা, হ্যাঁ, এরা কারা ছিল? বামপন্থী রাজনীতিবিদ ছিলেন এরা। আচ্ছা, এখন আসলে আমি সংক্ষেপে, যেহেতু সময় কম, এই প্রক্রিয়াটা শুরু হয়। পার্বত্য চট্টগ্রামের মানুষগুলো আসলে নিরীহ। আমি চাকরি করেছি, মাহবুব চাকরি করেছে সেখানে। আমি যেখানে গিয়েছি, আমি 2 টেনিয়র চাকরি করেছি। আমার জায়গায়, আমি যে এলাকা ছিল, কোনো দিন একটা মানুষ বলতে পারবে না আমার জায়গায় কোনো ধরনের অশান্তি সৃষ্টি হয়েছে, কারণ আমি ইকুয়ালি দেখতাম বাঙালি এবং পাহাড়িদেরকে। আজকে সেখানে জিয়াউর রহমান ব্যালেন্স রাখার জন্য জনগণের, সেখানে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে অনেক বাঙালিকে সেখানে স্থানান্তর করেছিলেন। এটা তো কোনো অন্যায়ের কাজ নয়। আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে যে কোনো জায়গায় বসতি স্থাপন করতে পারেন, কিন্তু দুঃখজনক হলে সত্য, 52% বাঙালি ছিল, তাদের খাবার নাই, দাবার নাই, লেখাপড়া নাই, গায়ে জামা নাই, কঙ্কাল সার দেহ, চিকিৎসা নাই। তাদের ব্যাপারে কেউ ভ্রুক্ষেপ করছে না, যেহেতু তাদের গায়ের রং কালো, শ্যামলা আর সাদা চামড়ার। এই উপজাতিদেরকে সবাই তোয়াজ করে, জিন্সের প্যান্ট পরে, নানা ধরনের ড্রেস পরে, বিদেশি এনজিওরা আইসা সমানে তাদেরকে কাজ করছে, আর বাঙালিদের দেখার কেউ নাই। এই যে বৈষম্য, একটা মানবিক বৈষম্য, মানবিক দিকটাকে কেন মূল ভূখণ্ডের লোকেরা এটা অস্বীকার করতে পারবে না? এই সমস্ত আর অনেক সমস্যা আছে। আজকে ত্রিপুরার রাজা প্রদ্যোত এই গত সপ্তাহে সে বিবৃতি দিয়েছে যে পূর্ব পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করে এটাকে স্টিমিউর গঠন করা হোক, এবং এইখানে আসো, চলো আমরা সব চট্টগ্রাম বন্দর দখল করি। এটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার কি কোনো বিবৃতি দিয়েছে? সেটা তো অফিসিয়ালি বলেছে। এই গন্ডগোল চলার সময় কি করলো, এক ছেলে বক্তৃতা দিচ্ছে, ভাইরাল হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এটা ইন্ডিয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামবে না। এই যে কথাগুলো আমরা যদি সাধারণভাবে নেই, তাহলে কিন্তু হবে না। আজকে আপনার কাছে আসবো মাহবুবুল আলম, এই যে ত্রিপুরার রাজার বক্তব্য বললেন এবং একটা ভাইরাল হয়েছে, এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি বিবৃতি বা কি বক্তৃতা বা কি প্রতিবাদ দেওয়ার দরকার ছিল? কি প্রতিবাদ দেওয়া দরকার ছিল, এটা এভাবে হুট করে বা আমরা হয়তো বা মন্তব্য করাটা ঠিক হবে না। কারণ ওখানে প্রাজ্ঞ ব্যক্তিরা আছেন, তারা নিশ্চয়ই বিষয়গুলো দেখেছেন, মিডিয়া ক্যাম্পেইনে দেখেছেন। এইটা আমি যতটুকু দেখেছি, এটা আমি মূলত সোশ্যাল মিডিয়াতে দেখেছি তার এই ভিডিওটা। সোশ্যাল মিডিয়াতে ঘটে যাওয়া একটা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি দেবে কিনা, এটা সোশ্যাল মিডিয়ার ব্যাপার না। ব্যাপারটা হলো যে আমাদের ভূখণ্ড নিয়ে কেউ কথা বলছেন। হ্যাঁ, আমাদের ভূখণ্ডর অখণ্ডতা রক্ষা এবং আমাদের ভূখণ্ডের শান্তি নিরাপত্তা রক্ষার জন্য অবশ্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা উচিত মনে হয়। আচ্ছা, না, এটা হতে পারে, সরকার যদি মনে করে বলতে পারে। তবে এটা শুধু যে সরকারকে সব কিছু বলতে হবে তা না, যেহেতু এটা একটা আদার দ্যান দি গভর্নমেন্টের পক্ষ থেকে প্রোপাগেশনটা হয়েছে, সেই জন্য তো গভর্নমেন্টের অনেকগুলো অঙ্গ সংগঠন আছে বা অর্গান আছে,
গভর্নমেন্টের রয়েছে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, প্রোপাগান্ডা এবং বিভিন্ন ধরনের একটা বিষয় আছে, এলিমেন্ট আছে বা অর্গান আছে। সো গভর্নমেন্ট এটা কোনো না কোনো একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে এটাকে কাউন্টার করতে পারতো বা করা যেত, কারণ এটা একটা অত্যন্ত মানে গুরুতর একটা প্লয়, একটা প্লট এবং একটা ইনস্টিগেশন। এবং তারা কিন্তু ইনস্টিগেট করেছে তারা গভর্নমেন্টকে ইনস্টিগেট করছিল যে সরকার তাদেরকে নিয়ে, এখানকার ত্রিপুরাদেরকে নিয়ে তারা যেন এখানে এই জায়গাটা দখল করে তাদের সেই আগেকার সেই ত্রিপুরা যে রাজ্য সেটাকে যেন তারা গঠন করতে পারে। এবং সেক্ষেত্রে তাদের এই পুরো 7 সিস্টারের ওয়ে অর গেটওয়ে টু দি বে অফ বেঙ্গল উইল নট বি এ প্রবলেম। তো এই বিষয়টাতে এটা অবশ্যই একটা গুরুতর বিষয়, বা এটাকে গভর্নমেন্ট কি সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডাইরেক্টলি এটার ব্যাপারে কোনো বিবৃতি দিত কিনা, দেবে কিনা, এই বিষয়ে আমার আসলে জ্ঞান নেই, কাজে আমি এটা বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে সরকারের অনেক অর্গান আছে, যেটা আমি বললাম, কোনো না কোনো অর্গানের মাধ্যমে ডেফিনেটলি এটা প্রোটেস্ট হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এই ঘটনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও আক্রান্ত হয়েছেন, তাদেরও রক্ত ঝরেছে। জি, বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ড কি, অবস্থান কি? আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ড কি হবে এটা আসলে এভাবে হুট করে বলা যাবে না। এটা নির্ভর করবে ওভারঅল সামগ্রিক অবস্থার বিচারে। তবে পার্বত্য চট্টগ্রাম এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং আমরা আগেও আহত হয়েছি, কারণ এটা টিপিক্যাল কোনো কনভেনশনাল যুদ্ধ না যে আমি আমার এনিমি সুস্পষ্ট, আমি তাকে ফায়ার করতে পারি অথবা তাকে আমি কিল করতে পারি, শুট টু কিল করতে পারি। পার্বত্য চট্টগ্রাম আমাদের যে ডিপ্লয়মেন্টের যে দায়িত্ব, এটা এরকম না। এখানে আমরা আছি ইন এইড টু সিভিল পাওয়ার এবং একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট এনভায়রনমেন্ট আমরা আছি। এখানে কিন্তু আমার এনিমি সুস্পষ্ট না। যেমন একটা মব, এটা এই যে কাজগুলো, যে ঘটনাটা ঘটেছে, এটাকে প্রিভেন্ট করা বা এটাকে নিয়ন্ত্রণ করার কাজগুলো তো পুলিশ ফোর্সের। সেখানে আমরা পুলিশকে অগমেন্ট করছি ইন এইড টু সিভিল পাওয়ার। এই ক্ষেত্রে আমাদের একটা সুস্পষ্ট রুলস অফ এনগেজমেন্ট আছে, কোন সিচুয়েশনে কাকে আমরা শ্যুট করতে পারবো। উইদাউট ওয়েপন কাকে আমরা শ্যুট করতে পারি না, শ্যুট টু কিল করতে পারি না, তাকে হয়তো আমরা ভয় দেখাতে পারি, ফ্রাইটেন করতে পারি। এই ধরনের সিচুয়েশনে পুলিশ যেমন আহত হয় বিভিন্ন মব কন্ট্রোলে, সেনাবাহিনীকে আহত হতে হয়। এখানে আমরা সেই টিপিক্যাল রোলে যেতে পারি না, যেভাবে একজন সেনাবাহিনীর সদস্য তার অ্যাকচুয়াল এনিমির বিরুদ্ধে। আমাদেরই পিপল, দে আর আওয়ার পিপল। এই মানুষগুলো তো আমাদেরই মানুষ। আমি অ্যাকচুয়ালি একটা কয়েকদিন আগে, এই ঘটনাটা ঘটে যাওয়ার কয়েকদিন আগে, আমি বহুদিন পরে পার্বত্য চট্টগ্রাম নিয়ে খুব ভালো লেগেছিল আমার। ইদানিং সোশ্যাল মিডিয়াতে স্যার হয়তো খেয়াল করেছেন, প্রায় দেখা যায় পাহাড়ি মেয়েরা ছোট ছোট রিল বক্তব্য দিচ্ছে, আমি জাতিতে ত্রিপুরা, আমি জাতিতে মারমা, কিন্তু আমি বাংলাদেশি। এই যে জাতি এবং জাতীয়তা, এই যে বোধটা, এটা তো এতদিন ছিল না। এটা দেখে আমার খুব ভালো লাগছিল যে পসিবলি আমরা একটা বিপরীত আছে, বাঙালিদের উপর পাড়া দিয়ে দিয়ে মহিলারা পার হয়ে যাচ্ছে, এই ধরনের অসংখ্য আছে। ওটা তো আছে। আমি বলছিলাম এটা দেখে আমি আশার সঞ্চার হয়েছিল আমার ভিতরে। তো যাই হোক, সে আশাটা এই কয়েকদিনের মধ্যেই 23 তারিখে উবে গিয়েছে, আবার আমরা সে আগের জায়গায় ফিরে গিয়েছি। তো যেটা মানে আমাদের যেটা অবস্থান, যেটা একজন প্রফেশনাল আর্মি যেটা অবস্থান হতো, এই গুরুতর আহত হলেই যে আমরা মারমুখী হয়ে যাব এবং আমরা শুট টু কিল করবো বা আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করব সাধারণ মানুষের জনজীবন, এটা মিলিটারি এটা কাম্য না, এটা মিলিটারি করতে পারে না। এটা আমাদেরকে সহনশীল হতে হবে, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে, বিকজ দে আর অল আওয়ার পিপল। ধন্যবাদ আপনাকে এম এ হক। আপনি অনেকগুলো কথা বলেছিলেন, যার মধ্যে এনজিওসগুলোর কথা বলেছেন, বিদেশিদের কথা বলেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা বলেছেন। কিছুদিন থেকে আমরা শুনছি কিছু নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বলা হয়েছে বাংলাদেশ এবং মিয়ানমার এবং ভারতের ওই প্রান্তে একটি পৃথক রাষ্ট্র গঠনের হয়তো চেষ্টা আছে। আপনিও বলেছিলেন একদিন। এই ঘটনা কি তারই কোনো প্ল্যানের অংশ হতে পারে? না, তার প্ল্যানের অংশ না। তার আপনার এই মূল প্রশ্নের আগে আমি একটু কথা বলে নিতে চাই সেনাবাহিনী সম্পর্কে। মাহবুব হয়তো বলতে হয়ে গেছে, মানে এটা গ্যাপ হয়ে গেছে। 400 মিলিটারি পিপল, সেনাবাহিনীর লোক শহীদ হয়েছে এই পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে। কোনো রাজনীতিবিদ কি অ্যাপ্রিসিয়েট করেছে? এই দেশবাসী কি অ্যাপ্রিসিয়েট করেছে? প্রশাসন কি অ্যাপ্রিসিয়েট করেছে? দেখাতে পারবেন? পারে নাই। কিন্তু সেনাবাহিনী কমিটেড to protect the sovereignty of the country that they are doing without any help from outside. এটা তাদের সৌদ্যোগে সেনাবাহিনী প্রধানের নিজস্ব ক্যারিশমায় কাজগুলো হচ্ছে। আজকে কেউ বলে নাই সেনাবাহিনীকে যে এটা করেন ওইটা করেন, সেনাবাহিনী করছে। এটা আই গিভ ক্রেডিট টু সেনাবাহিনী আমার মন থেকে। এখন আসুন সে রাজ্য
এটা কিন্তু অনেক গভীরে। ত্রিপুরা কিন্তু পূর্ব পাকিস্তানের অংশ হতে চেয়েছিল, জানেন? জি, ত্রিপুরা অংশ হতে চেয়েছিল, 49 সাল পর্যন্ত অপেক্ষা করেছে। একটা পঙ্গু পূর্ব পাকিস্তান সৃষ্টি হয়েছে, এটা হিন্দুত্ববাদের প্ররোচনায়, যাতে এই পঙ্গু হিসাবে থাকে রাষ্ট্রটা, টিকে না থাকতে পারে। আমাদের তো এই ছোট্ট বাংলাদেশ 55,126 বর্গ মাইল বাংলাদেশ হওয়ার কথা ছিল না। আরাকানও তো আমাদের দেশের অংশ হওয়া উচিত ছিল, হওয়ার তারা চেয়েছিল বটে, কিন্তু নানাবিধ কারণে সেই সময় আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলো অত সচেতন ছিলেন না, রাজনীতিবিদরা অত সচেতন ছিলেন না, দূরদর্শিতা ছিল না। সেই কারণে একটা পঙ্গু রাষ্ট্র সৃষ্টি হওয়ার কারণে আমাদের স্বাধীনতা যুদ্ধ করতে হয়েছে, এখনো যুদ্ধ করছি। আজকে আপনি যদি গভীরে স্যার মোহাম্মদ আলী জিন্নার একটা ভূমিকা ছিল আরাকানকে আমাদের সাথে একটা নেওয়ার ছিল। শুধু এখানে দেখুন, জুম্মুল্যান্ড কায়েম করবে তারা। জুম্মুল্যান্ড, এই ছোট্ট একটা জায়গা নিয়ে জুম্মুল্যান্ড রাষ্ট্র হিসেবে থাকার কোনো পসিবিলিটি আছে নাই, তারা সেটাও জানে। কিন্তু জুম্মুল্যান্ড একটা মাত্র অজুহাত মাত্র, এটা ইন্ডিয়া দখল করার জন্য। আজকে নয়, আজকে আমাদের মিরেশ্বরায় যে ইকোনমিক জোন, সেটার নাম তো সব বাংলাদেশে তো বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু, সেটাও বঙ্গবন্ধু। তো সেইখানে আপনি 9.5 একর জায়গা আপনি আদানিকে দিয়ে দিলেন। 9.5 একর, আরো বেশি মনে হয়, আরো বেশি আদানিকে দিয়ে দিলাম, এবং সেখানে আসা যাওয়ার জন্য ইন্ডিয়া থেকে রাস্তা নির্মাণ করে দিলেন। আওয়ামী লীগ তো সহস্তে বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য কাজগুলো করেছে। এখানে গভীরে যেতে হবে, হোয়াট ইজ আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগের যে এত ধনন্দ প্রতাপ, জানেন, মুজিব বাহিনী ইন্ডিয়াতে প্রশিক্ষিত হয়েছে। কারা? ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের ক্যাডারদেরকে নিয়ে মুজিব বাহিনী করা হয়েছিল। এটা প্যারালাল আর্মির সাথে বাংলাদেশ আর্মির সাথে কাউন্টার করার জন্য এইটা তৈরি করা হয়েছিল, যাতে স্বাধীন হওয়ার পরে এরা আর্মি থেকে যুদ্ধ করে। তারা কি করলো, দেহরাদুনের ট্রেনিং শেষে এর মধ্যে বাংলাদেশ স্বাধীন করে ফেললো আমাদের সেনাবাহিনী। তারা এই ত্রিপুরা হয়ে তারা দুদুকছড়া, তারপরে পানছড়ি, এই রাস্তা দিয়ে এই মানে কি বলবো, দুর্বৃত্তরা যখন প্রবেশ করলো, তাদেরকে শেখানো হয়েছিল যে মানুষকে মারা জায়েজ। এই পার্বতী মানুষদেরকে, পাহাড়িদেরকে সমানে কিলিং করে 21 জন হত্যা করেছিল, জানেন, পানছড়ি এই সমস্ত এলাকায় বাংলাদেশে প্রবেশের পরে। নারীদেরকে নির্যাতন করা হয়েছে, এই পাহাড়ি নারীদেরকে নির্যাতন করা হয়েছে। সেই থেকে এটা শুরু, আগুন জ্বলা শুরু করলো। দেখেন, তারা কিন্তু শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো পাহাড়িদের দোষ দিব না, দে আর ভেরি গুড পিপল। তাদেরকে এইভাবে উত্তক্ত করার কারণে জোর করে তারা আজকে বিরোধিতা করছে। দেখুন, আমাদের যে ইসলাম ধর্ম, আমি বলি এখানে একটু ইসলাম নিয়ে আসতে হবে। যদি ইসলামের থিওরিটা পার্বত্য চট্টগ্রামে আমরা কাজে লাগাইতাম, সেটা কি সকল মানুষ সমান, কোনো মানুষের ভেদাভেদ হওয়া যাবে না, সাদা কালো ভেদাভেদ হবে না, ধনী গরিব ভেদাভেদ হবে না, ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ হবে না, সকল মানুষের সমান। এই মেন্টালিটি থেকে যদি আমরা পার্বত্য চট্টগ্রামকে রাজনৈতিকভাবে লালন করতে পারতাম, তাহলে কিন্তু এই অবস্থা এতদিন আসতো না। আপনি কি করতে পারেন? মানুষের মন জয় করতে পারলে সবকিছু করা যায়, সবকিছু করা যায়। আমরা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের মন জয় করতে ব্যর্থ হয়েছি। সুতরাং ব্যর্থ হওয়ার কারণে তারা ফাঁদে পা দিচ্ছে অন্যদের। হ্যাঁ, এটাই মূল সমস্যা। সুতরাং আজকে আমি অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি বলবো, এখানে আমাদের প্রত্যেকটা কাজ এখন হিসাবে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এদিকে নজর দিতে হবে, প্রশাসনকে নজর দিতে হবে, গোয়েন্দাদেরকে নজর দিতে হবে। আজকে এখানে যারা বিদেশি গোয়েন্দা সংস্থা এখানে যারা কাজ করছে, তাদেরকে এখানে বের করতে হবে। কারা কারা এনজিওরা উস্কানি দিচ্ছে, তাদেরকে বের করতে হবে। সুতরাং এটা ব্যাপক কাজ, এবং এই ব্যাপক কাজকে করতে হলে কোঅর্ডিনেটেড এফোর্ট থাকতে হবে পুরো দেশের। তাহলে যদি আমরা এইটাকে একটা, শুধু দেখেন, এই 3টে পার্বত্য জেলা বাংলাদেশের সোনার খনি, এখানে যে আল্লাহ কত কিছু রেখে দিয়েছেন, সুজলা সুফলা শস্য শ্যামলা। মাহবুব চাকরি করেছে, আমি করেছি, আমরা জানি কত সৌন্দর্য আল্লাহ সেখানে দিয়েছেন, কত মিনারেল রিসোর্সেস দিয়েছেন, কত মানে এটা মাটির গভীরে কত কিছু আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা সেটা ব্যর্থ হচ্ছি। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আই-এর অনলাইন প্ল্যাটফর্মে। মাহবুবুল আলম, আপনার কাছ থেকে আসি, এরপর আসবো আপনার কাছে। বিদেশি গোয়েন্দা, বিদেশি চক্রান্ত, এনজিওস অ্যাক্টিভিটিস, অনেকগুলো কথা বললেন এম.এ হক সাহেব, আপনার কাছ থেকে একটু শুনি এই বিষয়ে। পার্বত্য চট্টগ্রামে, ধন্যবাদ, পার্বত্য চট্টগ্রামে প্রচুর এনজিও, দেশি এবং বিদেশি এনজিও কাজ করে। এনজিওদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের যথাযথ
ডিপার্টমেন্ট আছে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো আছে, এগুলি সব কিছু আছে। এবং প্রত্যেকটা জেলা ডিসিদেরকেও দায়িত্ব দেওয়া থাকে এই তাদের কার্যক্রমগুলোকে মনিটর করার জন্য। তা আমরা যখন আমরা চাকরি করেছি তখন আমরা সবসময় একটা জিনিস আমরা ফেস করেছি, যেটা স্যার বললেন, যেখানে সব কিছুই তারা শুধুমাত্র মনে হচ্ছে যেন শুধুমাত্র উপজাতি জনগণের জন্যই এইগুলি কাজ করে। এখানে বাঙালিদের উপস্থিতিটা আসলে কেউই সেভাবে ওয়েলকাম করেনি, না পাহাড়িরা, মানে পাহাড়িরা বলবো না আমি, না উপজাতিরা, না ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা আপনার ইন্টারন্যাশনাল এনজিও যেগুলি আছে, তারা কেউই কিন্তু বাঙালিদের অবস্থাটা কখনোই বিচার করে দেখেনি, বা তাদের হিউম্যান রাইটস সিচুয়েশন, তাদের যে সমস্ত বেসিক নিডস, এগুলির ব্যাপারে তারা কখনোই ছিল না। কারণ তারাও তাদের মতো ধরে নিয়েছে যে এরা এখানে ওয়েলকাম না। আমি জাস্ট আমার একটা ব্যক্তিগত এক্সাম্পল দিই। আমি 2016 সালে আমার পিএইচডি প্রোগ্রাম শুরু করেছিলাম চিটাগং হিল ট্র্যাক্সের উপরে। আমার সাবজেক্ট হচ্ছে কনফ্লিক্ট অ্যান্ড ইম্প্যাক্ট অফ কনফ্লিক্ট অন এনভায়রনমেন্ট ইন চিটাগং হিল ট্র্যাক্স। তো আমার যখন আমি ক্লাস ওয়ার্ক করি, ফাইনাল পরীক্ষা দিই, ভাইবার সময়, আমি নাম বলবো না, আমার যিনি সুপারভাইজার ছিলেন, সুপারভাইজার না, যিনি ক্লাস ওয়ার্কের মানে মেইন ফ্যাকাল্টি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, তার সাথে আমার ভাইবার সময় বাদানুবাদ হলো। আমি বললাম যে বাঙালি জনগণ পার্বত্য চট্টগ্রাম। উনি বললেন ওরা তো বাঙালি, ওরা তো বাঙালির সেটলার। আমরা সেটলার মানে তারা তো বাঙালি, তার একই দেশের মানুষ আরেকটা দেশে, একই দেশের ভিতরে আরেকটা জায়গাতে গেলে সে সেটলার কেন হবে? সে তো বাঙালি, তার তো একটা আত্মসম্মান আছে, তার তো একটা মানবিক মূল্যবোধ আছে, মর্যাদা আছে। দেখেন ব্রিগেডিয়ার সাহেব, পিএইচডি যদি করতে চান তাহলে তাদেরকে বাঙালি সেটলার বলতে হবে। আমি বললাম সরি স্যার, ইফ রিকোয়ার আই উইল নট ডু পিএইচডি, বাট আই ক্যানট আন্ডারমাইন দেয়ার ডিগনিটি অ্যান্ড হিউম্যান ভ্যালুস। এই জন্য এখানে একটা সমস্যা। এই জন্য আমি বললাম না যে যারা বাংলাদেশে, এমন একটা সিচুয়েশন আমাদের, যারা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের অধিকার নিয়ে যে সমস্ত লোক কথা বলবে, ইন্টেলেকচুয়ালস, দে আর নট কনসিডার্ড অ্যাজ দ্য হাই গ্রেড ইন্টেলেকচুয়ালস। এই জন্য আপনি বাংলাদেশের যারা সকল আমাদের যারা সুশীল সমাজ আছেন, একাডেমিশিয়ান আছে, তারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে কেউ গবেষণাও করে না, খুব কম। এবং পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের পক্ষে তারা কথা বলতে চায় না। যদি যে দু একজন কথা বলে, ওই যে বাম ঘরানার লোকজন আছে, এবং বাকিরা সবাই শুধুমাত্র একটা গ্রুপ পক্ষের ব্যাপারে কথা বলবে। বাট তারপর আমি এটা নিয়ে কোনো কথা বলছি না, বিকজ উই লিভ ইন এ রিয়ালিস্ট ওয়ার্ল্ড। এখানে আমাদেরকে রিয়ালিজমের ভিতরে যুদ্ধ করে বাঁচতে হবে সবাইকে। এটা আমি পাহাড়ে বাঙালি এবং অবাঙালি সকলের জন্য আমার এই শান্তির বার্তা, যে আমরা এই কম্পিটিশনে না যেয়ে আমরা একই বাংলাদেশের মানুষ, আমাদের জাতি হয়তো আলাদা, জাতিসত্তা আলাদা, কিন্তু আমরা একই দেশের মানুষ। এই দেশটা অনেক কষ্টে, অনেক রক্তের বিনিময়ে দেশটা এসছে। এখানে আমাদের সকলের বাঁচার অধিকার আছে, এবং সকলের শান্তি সহ সাম্যের সাথে আমাদের বাঁচার অধিকার আছে। এই ক্ষেত্রে তারা সবাই যেন অন্যের, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আমাদের মানে দুঃখজনকভাবে আমাদের অবাঙালি ভাই বোনেরা তারা সব সময় আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছে, এবং তাদের চক্রান্তের ফাঁদেই পা দিয়ে এসছে। সবসময় তারা বাইরের শক্তির উপর নির্ভর করেছে তাদের এই সমস্যার সমাধান করার জন্য। তারা বাংলাদেশের মানুষের অন্য অধিকাংশ যারা মানুষ আছে, যারা মেজরিটি আছে, তাদের উপর এবং সরকারের উপর খুব কম নির্ভর করেছে, যার জন্য তারা সবসময় একটা চক্রান্তের করার মতো প্রয়াস আছে। বাট এটা আবার সবাই না। স্যার যেটা বলেন ভেস্টেড কোয়ার্টার, এই যে পলিটিক্যাল পার্টি ইউপিডিএফ, জেএসএসের আবার ভাগ আছে, ইউপিডিএফের এখন ভাগ আছে, এরা গুটিগত মানুষ, তারা তাদের মানুষকে দুঃখজনক। আমরা জনাব সন্টুল আলমের কথা যদি চিন্তা করি, উনি কিন্তু এর আগে বিভিন্ন মিডিয়াতে স্বীকার করেছেন যে তার সশস্ত্র বাহিনী আর্ম ক্যাডার গ্রুপ আছে, এবং তারা কিন্তু সবসময় উন্নয়নকে ব্যাহত করে। তারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেখানে নিতে দিতে চায় না, কারণ তারা মানুষকে শিক্ষিত করতে চায় না। শিক্ষিত হলে তাদের আর্ম ক্যাডার লোক পাওয়া যাবে না। যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটির আছে পার্বত্য চট্টগ্রামের, তারা কিন্তু সমস্ত ধরনের মডার্নাইজেশনের সাথে নিজেদেরকে খাপ খাইয়েছে। তারা কিন্তু ঢাকাতে এসে একই সাথে ছেলেদের সাথে মুসলমান বাঙালিদের সাথে কিন্তু হোস্টেলে থাকছে, একই সাথে কাজ করছে, একই প্রতিষ্ঠানে তারা চাকরি করছে, একই ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করছে, কোনো সমস্যা নাই। আমি খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডার ছিলাম 2 বছর। আমার ওখানে যে খাগড়াছড়ি ক্যান্ট পাবলিক স্কুল আছে, সেই স্কুলে অলমোস্ট 50-50 ট্রাইবাল এবং বাঙালি স্টুডেন্ট। তারা একসাথে কম্পিটিশন করছে, একসাথে রিলে রেস করছে, একসাথে তারা উইনিং দি ব্যাটল, কম্পিটিশন জিতছে। কিন্তু ওর বাইরে গেলেই যে গ্রুপটা আছে তারা একে অপরের শত্রু। অর্থাৎ এটা একটা ভীষণ, যেটা আমি মূল কথা বললাম, যে সম্পর্ক, আমাদের যে বিভেদ রেখা, নিজেদের ভিতরে আমাদের যে বিভেদ, পাহাড়ি বাঙালি যে কনফিডেন্স বিল্ডিং, এটাকে যদি আমরা উন্নত করতে না পারি, এটাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, পাহাড়ে শান্তি আসবে না। আপনাকে ধন্যবাদ। এম এ হক। সম্পর্ক, উন্নয়ন এবং বিভেদ
নিষ্পত্তি করতে সরকার কি করতে পারে বা বর্তমান সরকার কি করতে পারে? রিকনসিলিয়েশন খুব ইম্পর্টেন্ট। এই বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে এই কাজটা করছে। বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের অংশগ্রহণ করে তারা এই রিকনসিলিয়েশন করে। দুঃখজনক হলে সত্য, এই বাংলাদেশে আপনি যদি বলেন সরকার কি করতে পারে, ডক্টর ইউনূসের কিন্তু হি হ্যাজ গট ভেরি গুড ইন্টারেস্ট অ্যাবাউট চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। এই লোকটা শুরুতে অনেকগুলো ভুল করে ফেলেছেন। এতদিন পার্বত্য চট্টগ্রামের শান্তি হয়ে যেত। উনি শুরুতে যদি এই মুহূর্তে এই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে উনি নিজের কাছে টেনে নিতে পারতেন, মানে কনফিডেন্সে নিতে পারতেন, সেনাপ্রধানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এই দেশটাকে কিন্তু একটা শান্তির দেশ পরিণত করা যেত, ইনক্লুডিং পার্বত্য চট্টগ্রাম। এই সমস্যাটা উনি দূর করার, কেননা ওনার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে। ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে সাথে নিয়ে, রাজনীতিবিদদের সাথে নিয়ে কিন্তু এই সমস্যাটা সমাধান করা এখন সহজ তার জন্য। আমি অনুরোধ করব ডক্টর ইউনূসকে, যদি আপনি শোনেন কিংবা আপনাকে শোনায় এই ক্ষুদ্র একজন বিপ্লবী হক বলতেছে, আমি এই অনুরোধ করব তাকে যে আপনার সেই শক্তি, সাহস, মেধা আল্লাহ দিয়েছেন, আপনি কাজটা করুন। এখন আসেন, এখানে আরেকটা কথা আছে। আওয়ামী লীগ তো এই দেশের লোক, তারা যে রংলি মোটিভেটেড, এতগুলো লোককে তো আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন না। তাদেরকে অনুরোধ করবো, আপনারা বাংলাদেশের লাইনে চিন্তা ভাবনা করে মোটিভেটেড হয়ে তওবা করুন। তাদেরকে মূল মানুষের, এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা চেতনাকে ধারণ করে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ত্যাগ করে বাংলাদেশকে ভালোবাসুন। এটা দরকার আছে, এই জন্য, কেন এদেরকে তো এলিমিনেট করতে পারবেন না, তারাই গিয়ে উস্কানি দিবে। এই যে কোনো এই মারামারি কাটাকাটিতে কিন্তু উস্কানি দিচ্ছে, অর্থ সহায়তা দিচ্ছে তারা এখন ব্যাপকভাবে, যাতে অশান্তির সৃষ্টি হয়, দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়। আওয়ামী লীগের লোকগুলো করছে, তাদেরকেও বোঝাতে হবে। দেখেন, দেশকে ভালোবাসুন। এনাফ ইজ এনাফ। ইউ হ্যাভ কিল, রক্তাক্ত করে ফেলেছেন দেশটা, আর শেষ করব। হ্যাঁ, তো সুতরাং আমার বিনীত অনুরোধ হবে সরকারকে এই জিনিসটা করার জন্য। তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে পৃথিবীর বুকে, এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে। ধন্যবাদ এম এ হক, মাহবুবুল আলম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।